ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো সবাই দেখতেছি ক্যামেরা অফ করে রাখছো। সবাইকে যদি ক্যামেরা অফ করে রাখো, তোমরা আমাকে দেখবে, আমি তোমাদেরকে দেখবো না? আমি কি দোষ করছি? আচ্ছা। আহ সো তোমরা আগের ক্লাস কি করলা? এর আগে কি ক্লাস ছিল? স্যার, বাংলা। আচ্ছা, কে নিছে, কোন স্যার আর ম্যাম? স্নেহা মিস। স্নেহা মিস। মিস নিছে, আচ্ছা। ঠিক আছে। সবাই তো নর্মালি হচ্ছে ম্যাথ করতে আসলে ভয় পায়। ঠিক আছে, সো বাংলা করলা, এখন আমরা হচ্ছে ম্যাথ শুরু করব। ঠিক আছে। সো আমরা একটু প্রথমে দেখবো আজকে আমরা কি কি পড়বো। ওকে, সবাই রেডি? খাতা কলম নিয়ে রেডি হও সবাই, ঠিক আছে? সো দেখা যাচ্ছে আমাদের স্ক্রিন, কেউ কি আছে দেখতে পাচ্ছ না? যদি কেউ থেকে থাকো হ্যান্ড রেজ করো। সবার তাহলে ক্লিয়ার, তাই তো? আচ্ছা। ওকে। ও আচ্ছা, ভালো জিনিস। সবাই কি হচ্ছে, আমি ক্লাস নোট দিয়ে দিছি, পাইছো? নো স্যার। কি বলো? ক্লাস নোট তো আমি দিয়ে দিছি গ্রুপের মধ্যে। ইয়েস স্যার। সুজান, তুমি কবে জয়েন করছো? স্যার, জানুয়ারিতে জয়েন করছি। না, জানুয়ারিতে না, মানে লাস্ট ক্লাস কি আমার করছিলা? না স্যার। আচ্ছা। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবা যে হচ্ছে ওখানে আমি দিয়ে দিছি আগের ক্লাসের নোট। ওকে। আচ্ছা, ঠিক আছে। স্যার, ঠিক আমিও আছে স্যার। করিনি, বাট স্যার গ্রুপে পেয়েছি। আচ্ছা, গ্রুপে পেয়েছো? ওখানে কি বুঝতে অসুবিধা হয়েছে? নো স্যার। হাসিবুল। আচ্ছা। আর হলো ক্লাস ক্লাসের রেকর্ডিং গুলো থেকে থাকে, যারা ক্লাস মিস করো সামহাও, ওরা একটু দেখে নিবা। ওকে। আচ্ছা। সো দেখো, আমরা হচ্ছে লাস্ট যেতে বলছিলাম যে আমরা আজকে আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা শিখবো। হ্যাঁ, এখানে শিখবো। আর হচ্ছে দেশীয় আন্তর্জাতিক গণনারীতির পারস্পরিক সম্পর্ক শিখবো। এরপরে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, এই অনুশীলনীটা শেষ হবে। যদিও অনুশীলনী শুরু করি নেই, আমাদের মেনলি বেসিক গুলো শেষ হবে, মানে উদাহরণগুলো শেষ হবে। আচ্ছা, আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি যদি আমি চিন্তা করি, যেহেতু এখানে এক 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 আছে, so আমি এক এক একই লিখতেছি। So দেখো। হ্যাঁ। সো মনে করো এরকম একটা জিনিস আছে। আমরা তো নর্মালি যখন দেশীয় পদ্ধতি ছিল তখন 3 2 2, অথবা মনে করো যে হচ্ছে একক দশক শতকের পর একটা কমা দিচ্ছিলাম, আগে এটা কমা দিচ্ছিলাম, দেন হচ্ছে হাজার এবং অযুতের আগে এটা কমা দিচ্ছিলাম, আর হচ্ছে লাখ নিযুতের আগে এটা কমা দিচ্ছিলাম, দেন কোটির ক্ষেত্রে আবারও একক দশক শতক করে কমা দেওয়া শুরু করছিলাম। বাট এই ক্ষেত্রে আমাদের যেহেতু আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক মানে বুঝতেই পারতেছো যে হচ্ছে এটা হলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড, মানে পুরো পৃথিবীতে এই জিনিসটা ফলো করা হয়। ঠিক আছে। সো এটা এখন আমরা কিভাবে করতে পারি? এটা করতে পারি হলো 3 3 3 হিসাবে। হ্যাঁ, 3 3 3 করে, এই জিনিসটা মনে রাখবা। 3 3 3। দেখো, যে আমি প্রথমে 3 ঘর সামনে একটা কমা দিব, আবার 3 ঘর সামনে একটা কমা দিব, আবার 3 ঘর সামনে একটা কমা দিব। এর আগেও যদি কিছু থেকে থাকতো সেখানে আমরা 3 ঘর আগে কমা দিতাম। ধরো যে আমি যদি তোমাদেরকে এক্সট্রা করে কিছু শিখাতে চাই, তো সেই ক্ষেত্রে পরেই দিই। এখানে মনে করো আরো 3 ঘর আছে। ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা এখানে বসতো। সো আন্তর্জাতিকের ক্ষেত্রে আসলে আমাদের দুই এর কোনো নিয়ম নেই, সব 3 3 3 করে। আমার কথা হচ্ছে এটা আমরা পড়বো কিভাবে। তো এটা তো জানি আমি, একক, দশক, শতক। এটা আমার হচ্ছে হাজার। এইখানে যেটা দেখতে পাচ্ছি এটা আমরা পড়বো কিভাবে? খেয়াল করে দেখো, এই পুরোটাই হচ্ছে হাজারের মধ্যে আছে। দেখো, পুরোটাই হাজারের মধ্যে আছে। তো এটাকে আমরা যদি এখান থেকে পড়তাম, জাস্ট এইটুকু যদি পড়তাম, এটাকে আমরা বলতাম 111,111। বুঝতে পারছো? মানে 3 ঘর থাকলেও আমরা সেটাকে হিসাবেই পড়বো। পরে তারপরে জাস্ট হাজারটা অ্যাড করে দেবো। সেম এই ক্ষেত্রে যদি আমাকে কেউ বলতো এটা কি হবে, এটা হচ্ছে মিলিয়নের ঘর। এই দেখো, এটা মিলিয়নের ঘর। আমরা বলবো 111 মিলিয়ন, 111,000, 111। ঠিক আছে। আর এটা হলো বিলিয়নের ঘর। আমরা বলবো 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। এটা আমি দিচ্ছি এক্সট্রা করে জাস্ট তোমাদেরকে বোঝার জন্য, তোমাদের লাগবে না। বাট তারপরে এটাকে বলা হয় ট্রিলিয়ন। ঠিক আছে। ট্রিলিয়ন বলা হয়। সো এটা হচ্ছে 111 ট্রিলিয়ন, 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000 এবং 111। ঠিক আছে। এই যে লাস্টে যে আন্ডারলাইন করছি এটার দরকার নাই। এটা তোমাদের আসবে না পরীক্ষায়, আমি জাস্ট তোমাদেরকে বুঝাইলাম যে 3 3 3 করে যদি হয়, এর সামনেও আরো 3, এর আগেও 3 বসবে। যদি এর আগেও কিছু থাকতো সেটাও 3 হইতো। ওটাই কোয়াড্রিলিয়ন বলা হয়। পেন্টালিয়ন, কোয়াড্রিলিয়ন এভাবে চলে থাকে, বুঝা গেছে? আচ্ছা। সো এটা গেল। আহ, আমাদের আন্তর্জাতিক এটাই নিয়ম। এখানে হচ্ছে বলছে
যদি আমি বলি যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লেখা হয়, মানে 3 অঙ্ক হিসাবে আমাদের কমা দেওয়া হয়, 3 অঙ্ক পর পর কমা দেওয়া হয়, ঠিক আছে, 3 অঙ্ক পর পর হলো কমা বসানো হয়। আচ্ছা, এখন বলছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু দেখবো। ধরো আমি লিখতেছি 1 2 3 4 5 6 7 8, দুইবার লিখি, 1 2 3 4 5 6 7 8। সো প্রথমটা হচ্ছে, আমি যদি বলি প্রথমটা আমি লিখবো হলো দেশীয় পদ্ধতিতে, তাহলে দেশীয় পদ্ধতিতে আমি জানি যে 3 2 2 করে। আর পরেরটা আমি লিখবো হলো, আচ্ছা 9 দিয়ে দিই, তারা এখানে যেহেতু তিনটার কাজ। আচ্ছা সমস্যা নেই, এটা দিয়েই হবে, সমস্যা নাই। সো এখানে একটা কমা দিতেছি, আবার 3 ঘর সামনে আমরা একটা কমা দিচ্ছি। সো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে এই জায়গাটা ছিল আমার শতকের, সো শতক শতক তো মিলতেছে, হাজার হাজারও মিলতেছে, ঠিক আছে। এখন আমাকে যদি কেউ বলে যে এটা হলো লাখের জায়গা, সো আমি যদি এখন বলি যে লাখের যে জায়গাটা আছে সেটা কত হাজার, যদি আমি বলতে চাই, তখন দেখা যাবে ওটার সাথে আমার 10 গুণ করতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে যে কোটি যে জায়গাটা পাচ্ছি, এটা তো কোটির অংশ, এই জায়গাটা হচ্ছে কোটি, আমি উপরে লিখে দিচ্ছি এটা হচ্ছে কোটি। আর এই যে 12 যেটা দেখতে পাচ্ছি, এইটা হলো মিলিয়ন। So, একটা জিনিস চিন্তা করে দেখো, এইখানে কোটিটা হচ্ছে জাস্ট শুধু এক, আর মিলিয়নের সেখানে যেটা পাচ্ছি 12তে চলে গেছে। তার মানে আমি বলতে পারি যে হচ্ছে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। কিভাবে বলতে পারি, চিন্তা করে দেখো যে এইখানে যে দুই যে ইয়েটা আছে, ঘরটা আছে, সেটা এই জায়গায় গিয়ে হচ্ছে লক্ষের জায়গায় চলে গেছে, যেটা আবার লক্ষের দশক জায়গায়, মানে বেসিক্যালি নিযুতের জায়গায়। সো এখানে যদি আমি শুধুমাত্র দুইয়ের কথা চিন্তা করতাম, সেই দুইটা ছিল আমার লক্ষের নিযুত অপশনে। সো এই কারণেই আমি বলতে পারি 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। তোমার যদি এইটা দেখেও বুঝতে অসুবিধা হয়, এইখানে আসো, দেখো এককের সাথে একক গেছে, দশকের সাথে দশক গেছে, শতকের সাথে শতক গেছে, কিন্তু এখানকার হাজার হইলো আমাদের লক্ষ এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। কারণ কি, আমাদের এই ক্ষেত্রে 3 2 2 যাচ্ছে, আর এই ক্ষেত্রে 3 3 করে যাচ্ছে। সো এই ক্ষেত্রের হাজারটা আমার লক্ষ এখানে ইনক্লুড হয়ে যাচ্ছে। আর এখানে যে মিলিয়নটা আছে সেটা নিযুতে গেছে, আমি তোমাদের একটু আগে বললাম না যে এখানকার নিযুত নিযুত অপশনটা যেখানে 2 আছে, সেখানে একক অপশনে আমার মানে মিলিয়নের একক অপশনে আছে। সো এই কারণে নিযুত যেটা, সেটা তো আমি জানি যে যদি এখানে আমি 1 দেই আর বাকি সবগুলো যদি 0 0 0 দিতাম, তাহলে এটা হয়ে যেত 10 লক্ষ। ঠিক আছে, কেন? কারণ আমি জানি নিযুত এবং লক্ষ দুটা মিলে আমার একটা সংখ্যা আমি চিন্তা করি 10 লক্ষ, সেখানে 10 লক্ষ হচ্ছে। কিন্তু এটা যখন মিলিয়নে আসতেছে তখন এটা 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। সবাই কি বুঝতে পারছো? জানি কারো নি। কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করো, সমস্যা নাই, এটা একটু টাফ, তো এই চ্যাপ্টারের মধ্যে বলতে পারো টাফেস্ট জায়গা হচ্ছে এটা। যদি অসুবিধা হয় আমি আবার বুঝাই দেবো। আচ্ছা, হ্যাঁ, ইভা। স্যার, কমাটা কোন কোন জায়গায় বুঝতে হবে ওইটা একটু বুঝি নাই। আচ্ছা, কমাটা কোন কোন জায়গায় দিতে হবে বোঝো না, এটা আন্তর্জাতিক দিকটা বোঝো নাই নাকি হচ্ছে দেশীয়টা বোঝো নাই? স্যার, আন্তর্জাতিকটা। আন্তর্জাতিকেরটা হচ্ছে 3 ঘর পর পর বসবে, পিছন থেকে মানে ডান দিক থেকে 3 ঘর পর পর সামনে বসবে, বোঝা গেছে? ইয়েস। আচ্ছা, সো এখন দেখো আমি যদি আহ মনে করো যে বিলিয়নে যাইতাম, বিলিয়নে খেয়াল করে দেখো যে বিলিয়ন শুরু হয়েছে এইখানে, তার মানে এখানে আমি 1 দিচ্ছি, এগুলো সব শূন্য 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 দিচ্ছি। ধরো যে এগুলো সব শূন্য 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 শূন্য। সো এটা হচ্ছে আমার বিলিয়নে গেছে। কিন্তু কোটির ক্ষেত্রে চিন্তা করলে এই জায়গায় যেটা আসছে সেটা দেখো, এই যে 100 কোটি, কিন্তু সো এই কারণে 1 বিলিয়ন সমান সমান 100 কোটি হয়েছে। বুঝতে পারছো সবাই? সো এটা মনে রাখবা সবাই যে 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ, এবং 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। এখন তোমাদেরকে একটা করতে দিচ্ছি, যদি আমি বলি যে উম, এটাকে করতে পারবা, করো তো। যে করতে পারবা মানে সবাই করো, ঠিক আছে, কেউ না, সবাই করো, করে আমাকে চ্যাট বক্সে দিয়ে দাও।
চ্যাট বক্সে কিভাবে দিতে হয় মেসেজ আমরা তো সবাই জানি, লাস্ট ক্লাসে কিন্তু শিখাই দেওয়া হয়েছে, যারা যারা পারো না তারা তারা হ্যান্ড রেজ করিও। কেউ পারো না এখন পর্যন্ত? স্যার চ্যাটে লিখে দিব। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিব। হ্যাঁ, আব্দুল্লাহ হাসান মাহমুদ স্যার, ভেরি গুড, ঠিক আছে ওটা। স্যার আমি চ্যাট বক্সে ঢুকতে পারছি না। পার্টিসিপেন্টসে যাও, পার্টিসিপেন্টসে গিয়ে আমার নামের উপর ডাবল ক্লিক করো। ইভা হয়নি। আলিনা জান্নাত, ঠিক আছে। বিক্রম হয় নাই। আর কেউ আসো? তোমাদেরকে আমি এটা যদি একটু মানে এই এই ফর্মুলাগুলো ব্যবহার করে করতে না পারো, তোমাদেরকে আমি আরেকটা সহজ নিয়ম শিখাই দিব একটু পরে। আহ, সমস্যা নাই যদি এটা অ্যাপ্লাই না করতে পারো। হ্যাঁ, আবরার, ঠিক আছে। না, সাদমান ইমরোজ ফাহামি হয়নি। সাবিরুল আহমেদ, ঠিক আছে। আচ্ছা, আমি আর 30 সেকেন্ড দিচ্ছি। বিক্রম, না, হয়নি। হাসিবুল, ঠিক আছে, ভেরি গুড। নূর হয়নি। আচ্ছা দেখো, কি আর করতে হবে। এখানে 230 মিলিয়ন দেয়া আছে। তো আমি জানি 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। আমি এটা এইভাবে করতে পারি, আমি জানি 1 মিলিয়ন সমান সমান 10 লক্ষ। তাহলে 230 মিলিয়ন সমান সমান 230-এর সাথে 10 গুণ করলে আমি জানি যে একটা শূন্য হয়, তো করে দিচ্ছি, সমস্যা নেই। এত লক্ষ, 2300 লক্ষ। ঠিক আছে, আবার আমি জানি 100 কোটি, সরি 100 লক্ষ সমান সমান 1 কোটি। তাহলে 1 লক্ষ সমান সমান 1/100 কোটি। আর 2300 লক্ষ সমান সমান 1 গুণন 2300 ভাগ 100 কোটি। সো এইখানে 100 দিয়ে 2300-কে কাটলে 23 হয়। সো 23 কোটি হবে। এভাবে করতে পারি। ঠিক আছে, যদি কারো মনে হয় যে স্যার এটা তো কঠিন, আমি পারবো না, এই করতে পারবো না, সেই করতে পারবো না। আচ্ছা, তার আগে বলে, এটা কি কেউ মানে আসো যে বোঝো নাই? কেউ আসো যে বুঝি নাই স্যার? এনিওয়ান? যে বুঝো নাই সে অবশ্যই হ্যান্ড রেজ করবা। যদি বুঝে থাকো তাহলে আমি আগাবো। আচ্ছা, বুঝে আসছো। এখন মনে করো আমি যদি বলি যে এটা আরো সহজভাবে করা যাবে কিভাবে, দেখো। আমাকে দেওয়া আছে 230 মিলিয়ন, তুমি 230 মিলিয়ন লিখো। 230 মিলিয়ন, আমি জানি 230 লিখতে হবে। তারপরে হাজারে সবগুলো শূন্য হবে, শতকে সবগুলো শূন্য হবে।
দিছি। দেওয়ার পরে তুমি আহ, তোমার দেশীয় পদ্ধতির কমা ব্যবহার করো। এখানে আমি কমা দিলাম একটা, এখানে একটা, এখানে একটা। সো আমি জানি যে এটা আমার শতক, এটা হাজার, এটা লক্ষ, আর এটা কোটি, তার মানে 23 কোটি। শেষ। এত কিছু করা লাগে নাই আমার। সিম্পল। কোনটা সহজ, এটা সহজ না আগেরটা সহজ? এইটা সহজ। আচ্ছা, এটা সহজ। সো তোমরা তোমরা এইভাবে করবা, বুঝা গেছে? তুমি হচ্ছে এইভাবে কমা দিয়ে করবা, তাহলে এটা আনসারটা হবে 23 কোটি। ঠিক আছে, তখন এইভাবে আমি বলতে পারবো 23 কোটি। বুঝা গেছে? আচ্ছা, আমি হচ্ছে দেখতেছি বিক্রম, তুমি বলতেছো যে তাহলে স্যার 2 নাম্বারটা সঠিক হচ্ছে। 2 নাম্বারটা কিভাবে সঠিক হয়? তোমার বোঝো না এই জিনিসটা। আমি বলছি, তুমি যেটা উত্তর দিছো, তোমাকে এখানে প্রশ্নে দেওয়া আছে ড্যাশে কত বসবে। তুমি যেটা লিখছো সেটা হলো 230 মিলিয়নের সংখ্যায় কি লেখা যায় সেটা লিখছো। এটা উত্তর হবে না, কারণ এইখানে যদি তুমি সংখ্যা ওটা লিখতে 230 মিলিয়ন কোটি হইতো উত্তর তোমার। এটা তো হয়নি। আমি তোমাকে এইটা দ্বারা এটাই বুঝাইছি যে এইখানে 23 যেটা আছে এইটা হবে উত্তর আমার। আমি প্রথমে 230 মিলিয়ন যে কথাটা লেখা আছে সেটাকে সংখ্যায় নিয়ে গেছি, তারপরে সেটাকে আমি দেশীয় রীতিতে কমা বসাইছি। কমা বসানোর পরে কোটির জায়গায় দেখতেছি যে 23 আছে, তার মানে এইটা হবে আমার উত্তর। নট পিছনের এগুলো, এগুলো আর উত্তর হবে না তখন, এগুলো তখন বাদ যাবে, এগুলো বাদ। বুঝতে পারছো এখন বিক্রম? ওকে। আচ্ছা। সো আমি একটু রিমুভ করে দিচ্ছি, সো দ্যাট তোমরা যখন নোট দেখবা তখন বুঝতে পারো। ওকে। আচ্ছা। সো গেল। আমার হচ্ছে মোটামুটি এটাই হলো তাদের মধ্যে সম্পর্ক। দেখো এখানে বলছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখো। প্রথমে এখানে সবগুলোতে কমা বসাইছে, সো এটা আমি দেখতে পাচ্ছি 204 বিলিয়ন 340 মিলিয়ন 432 হাজার 4। এটা লিখছে 204 মিলিয়ন 340 মিলিয়ন 432 হাজার 4, লিখে ফেলছে। আচ্ছা। সো এখন বলছে 5 মিলিয়নে কত লক্ষ। আমি জানি 1 মিলিয়নে 10 লক্ষ, তাহলে 5 মিলিয়নে 50 লক্ষ। এখন বলছে যে 500 কোটিতে কত বিলিয়ন। 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয়, এক পাঁচ কোটিতে বিলিয়ন হচ্ছে, হ্যাঁ 1 কোটিতে হচ্ছে 1/100 বিলিয়ন, তাহলে 500 কোটিতে 500/100 বিলিয়ন, যেটা হলো 5 বিলিয়ন। সো একটা হলো তোমার গুণ শিখাইছে, আর এটাতে তোমার ভাগ শিখাইছে। ঠিক আছে, যেমন আমি দেখো এখানে গুণের আমি একসাথে দুটাই করাইছি, যে গুণেরও ব্যবহার আছে, ভাগেরও ব্যবহার আছে। বাট তোমরা চাইলে এভাবে করতে পারো, ঠিক আছে, কারণ তোমাদেরকে তো আসলে দেখাইতে হবে না। ওকে। যদি দেখাইতে হয় তখন এভাবে দেখাবা। বাট তুমি মনে করো আনসারটা সহজভাবে বের করার জন্য এটা ঠিক। কমার ব্যবহার করলে আমরা খুব তাড়াতাড়ি আনসারটা বের করতে পারি। আচ্ছা। সো অনুশীলনী 1.1, তোমরা হচ্ছে করবা 6 নাম্বারটা করো তো। এটা আমি, এগুলো আসলে সহজ তো এই জন্য করে দিচ্ছি না, দেখি তোমাদের কি অবস্থা, দেন আমি যদি দেখি যে অবস্থা খারাপ তাহলে আমি করাই দেবো, সমস্যা নেই। আহ ছয় 6 নাম্বারটা করো, 6 নাম্বারটা। স্যার অবশ্য। ইসে হ্যাঁ, চ্যাটে। হ্যাঁ চেষ্টা করে দিবা। 6 নাম্বার, 6 নাম্বার যেটা করবা, করার পরে অবশ্যই এখানে কিন্তু কমার ব্যবহার করতে হবে, কমার ব্যবহার ছাড়া কিন্তু দিবা না। আমি তো দেখতে যাচ্ছি তোমার কমা কিভাবে ব্যবহার করতেছো। 6 নাম্বার করো। সাবিরুল আহমেদ, ভেরি গুড, ঠিক আছে ওরটা। বাকিরা চেষ্টা করো। স্যার ইভা, তোমারটা হ্যাঁ ঠিক আছে। স্যার হ্যাঁ জি, জি বলো, জি স্যার বলো কথা। চ্যাট আচ্ছা দাঁড়াও বক্সে তো ঢোকা যায় না। হ্যাঁ বলি, তুমি হচ্ছে পার্টিসিপেন্টসে যাও, ঠিক আছে। পার্টিসিপেন্টসে যাওয়ার পরে আমার নামের উপর ডাবল ক্লিক করো। পাইছো? স্যার স্যার পার্টিসিপেন্টসেও ঢোকা যায় না। কেন? জানি না। পার্টিসিপেন্টসে যাও, পার্টিসিপেন্টসে মানে তুমি হচ্ছে, শোনো আমি বলি, মাঝখানে ক্লিক করো, করার পর দেখবো পার্টিসিপেন্টস আসছে। আসছে কি সুজান?
জি স্যার। হ্যাঁ, পার্টিসিপেন্টস টিপসো। দাঁড়ান। ওকে। না, হয় না স্যার, হয় না। কেন? আচ্ছা, চ্যাট লিখে আছে? স্যার দুইটাতেই মানে ট্যাপ করতেছি কিন্তু একটাতেও আসতেছে না। কেন আসবে না? বাকিদের ক্ষেত্রে কি, বাকিদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে? বাকিরা তো ঠিকই দিচ্ছে, তোমারটাতে যে কি প্রবলেম না দেখলে বলতে পারতেছি না। তুমি একটা কাজ করো, তুমি ছবিটা তুলে স্ক্রিনশটটা তুলে ইয়েতে পাঠাও তো দেখি। আচ্ছা ঠিক আছে। হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠাও তো দেখি। আচ্ছা। স্যার। আহ, ই আচ্ছা, 1 মিনিট দাঁড়া, একজন উত্তর দিছে হচ্ছে ইয়াফি। ইয়াফি ভাইয়া, তোমারটা ভুলেছে। হ্যাঁ জি, বলো, যে কথা বলো সে হ্যান্ডরেস করবে, কারণ আমি নাহলে ধরতে পারবো না কি কথা বলতেছো। হ্যাঁ, হাসিবুল বলো। স্যার, নাম্বার নাকি 6 নাম্বার, আমি শুনতে পাইনি। 6 নাম্বার, 6 নাম্বার। ওকে স্যার। আচ্ছা। আহ আবরার তোমারটা হয়েছে। বিক্রম, স্যার হ্যাঁ ঠিক আছে। আমার কি ঠিক হয়েছে? হ্যাঁ, ইভা স্যার তোমাকে বলছে তোমারটা ঠিক হয়েছে। আচ্ছা। আব্দুল হাসান মাহমুদ স্যার, ঠিক আছে। আলিনা জান্নাত, ঠিক আছে। না, ঠিক নাই, ঠিক নাই, শেষে ভুল করছো। 90 বলে দেওয়া আছে, তুমি 99 লিখছো। বুঝতে পারছো? জি স্যার। ওকে, নূর ঠিক আছে। আচ্ছা, তার মানে না, ঠিক নাই, নূরও ভুল করছো। তোমার 7 লক্ষ, তুমি ওখানে ওই জায়গায় ভুল করছো, দেখো কোথায়। আচ্ছা, আমি করে দেই, দেখো। আরেকজন আনসার দিচ্ছে, হাসিবুল। হ্যাঁ, হাসিবুল ঠিক আছে। আচ্ছা দেখো, জিনিসটা কিভাবে করতে হবে। তোমার এখানে বলে দেওয়া আছে 955,07,90,000। আমরা করব কিভাবে জানো? 955 কোটি বলছে, তার মানে আমি 955 লিখবো। সো কোটি, তার মানে আমি এখানে কোটিতে কমা দিব। এরপরে 7 লক্ষ বলছে, তাহলে আমার 7 লক্ষ হলে নিজুতে শূন্য হবে। 7 লক্ষ লিখে কমা দিয়ে দিব। তারপরে বলছে 90, তার মানে আমার হাজারে সবগুলো শূন্য, দেন কমা দিয়ে দিচ্ছি। তারপরে 90, তার মানে শূন্য, শতকে শূন্য হবে, আর 90। এটা হবে আমার উত্তর। সো একজনকে দেখলাম, খুব সম্ভবত ইয়াফি মনে হয়, একটু দাঁড়াও আমি আরেকটু চেক করি। হ্যাঁ, ইয়াফি ভাইয়া, তোমাকে আমি লাস্ট ডেতেই বলছিলাম, আবার আজকে সকালেও, সরি আজকেও বললাম, যে হচ্ছে তোমার 100 মানে শতক হবে, শতকের পরে হাজার হবে, হাজারের পরে লক্ষ হবে, লক্ষর পরে যে কোটিতে যাব তখন আমরা 3 ঘর পরে হচ্ছে কমাটা দিব, 3 ঘরের আগে কমাটা দিব, বুঝতে পারছো? তোমার এখন মনে করো এই ক্ষেত্রে তুমি 9-এর পরে কমাটা দিছো, এটা হবে না। 3 2 2 এইভাবে চলবে না, জিনিসটা চলবে হচ্ছে 3 2 2, 3 2 2, এভাবে চলবে। মানে 3 ঘর এখানে, দেন 2 ঘর, দেন 2 ঘর, আবার 3 ঘর। বুঝতে পারছো? So, তোমরা সবাই নাম্বারটা করো তো দেখি। নাম্বারটা আরেকবার করো তো দেখি। নাম্বারটা ওই টাইপেরই, একটু একটু ভিন্ন আছে, এটা করো তো দেখি। আর একজনকে দেখলাম 90-এর জায়গায় 99 লিখে ফেলছো। এগুলো তো ভুল করা যাবে না, তোমার সবই ঠিক আছে, কমা ব্যবহার, 90-এর জায়গায় 99 লিখছো। এটা তো বাচ্চাদের জিনিস, বাচ্চাদের মতো যদি ভুল করো তাহলে তো হবে না। স্যার। জি। স্যার, আমি পাঠিয়েছি, দেখেছেন? আমি একবারে দেখবো সবারটা, সমস্যা নেই। আচ্ছা, ইয়াফি ভাইয়া, তোমার হচ্ছে আহ হ্যাঁ ঠিক আছে। হাসিবুল, হাসিবুল তোমার একটু ভুল হইছে, কমা কমা ঠিকভাবে দাও নাই। আব্দুল্লাহ হাসান মাহমুদ স্যার, তুমিও ভুল করছো, সেম ভুল করছো দুজনেই। বিক্রম, বিক্রম হচ্ছে ভুল করছো। দেন হচ্ছে ইভা, ভুল করছো। সবাই ভুল করতেছো কেন জানি।
সাবিরুল আহমেদ ঠিক করছে। না, ও একটু ভুল করছে। ও দুইটা মিলাই ফেলছে। তুমি ছ এবং জ দুটা মিক্স করে লিখছো কেন? আবার দেখো সাবিরুল আহমেদ। হ্যাঁ, এবার ঠিক আছে। আব্দুল্লাহ হাসান মাহমুদ সাদ, এবার ঠিক আছে। না, তুমি 25 লিখছো, ওখানে 85 বলে দেওয়া আছে। 25 কেন লিখছো? আব্দুল্লাহ হাসান স্যার মাহমুদ আমারটা সাদ। কি ভুল নাকি সঠিক? প্রথমে তো ভুল বলছিলেন। আলিনা জান্নাত, আলিনা জান্নাত হচ্ছে ঠিক লিখছে। না, ও একটা জায়গায় ভুল করছে। সবাই ভুল করছো তোমরা, কেউ ঠিক করো না এখন পর্যন্ত। ইভাও ভুল স্যার করছো। আমারটা কি? হ্যাঁ, ইভা ভুল করছো, সবাই ভুল করছো, বললাম তো এখন পর্যন্ত কারোটা ঠিক নেই। তা শূন্য হ্যাঁ, দিতে ভুলে এবার এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আলিনা হ্যাঁ, দুটো শূন্য মিস করছো। এই দুটো শূন্য মিস করা যাবে না তো, এইটা জিনিস ভুল ভুল করলে তো পুরোটাই ভুল। এবার ঠিক আছে, আলিনা জান্নাত একমাত্র ঠিক করছে। আপাতত আর কেউ ঠিক করো নাই। হ্যাঁ, আমি আব্দুল্লাহ আব্দুল্লাহ হাসান মাহমুদ সাদ এখন এডিট করে ঠিক করছে, ঠিক আছে ওটা। আচ্ছা, ইভা। স্যার। ইভা তোমারটা ভুল হয়েছে, বললাম তো। আচ্ছা, করে দেই, হ্যাঁ। দেখো, ভুল কেন বলতেছি দেখো। আমি বলছি যে আমাদের 3 2 2 3 2 2 চলবে। সো 3500 বলে দেওয়া আছে। আমি জানি যে কোটির পর থেকে আমাদের ওই শতক, মানে একক দশক শতক হাজার, এইটার যে নিয়মটা নর্মালি আমরা পিছন থেকে পড়ে আসছি, সেম নিয়মটা আবার কোটি থেকে চালু হবে। সো 3500 কোটি বলছে। সো 3000, 3000 মানে হলো আমার হাজারের জন্য একটা কমা বসবে, দেন 500, এরপরে কমা বসবে। সো 3500, এরপরে হচ্ছে কোটি হইলো এটা 85 লক্ষ বলছে। তার মানে আমি এখানে 85 দিব। এরপরে বলছে 921, তার মানে হাজারে শূন্য। তারপরে আমি লিখবো 921। বুঝা গেছে? বুঝতে পারছো? এটা হলো একের ছ। আমি নাম্বারিং গুলো করে দিই, তাহলে যখন রিভিশন করবো তাহলে দেখতে পারবা। আর এটা হলো জ নাম্বার। সো সবাই বুঝতে পারছো? কারো কনফিউশন আছে যে স্যার কেন এখানে কমা হবে বা ওখানে কেন হবে না? আছে কেউ? আর সুজান, তুমি কি ছবি পাঠাইছো? না স্যার। আচ্ছা, তুমি কি দিতে পারতেছো? না স্যার, স্যার আমি এটা বুঝতে পারি নাই। কোনটা বুঝতে পারো নাই? হ্যাঁ, বুঝতে না পারলে তো অবশ্যই বলবা। তোমার ক্লাস করতেছো, যদি না জিজ্ঞাসা করো তাহলে তো হবে না। কোনটা বোঝো নাই? স্যার মানে আমার আমাদের যখন ক্লাসে শিখাইছিল তখন একটা ছক করে করেছিল। তো হ্যাঁ, কি ছক? ওই যে একক দশক শতক হাজার ওরকম হ্যাঁ, এটা তো ছকের আমি মতো। আগের ক্লাসে আসলে দেখানো হয়েছিল তো। তুমি যদি আগের ক্লাসের রেকর্ডিংটা দেখতে পারতা তাহলে ভালো হইতো। বাট স্টিল তোমার এই যে ছক, এই ছকটার কথা বলতেছো, একক দশক শতক। জি স্যার। হ্যাঁ, এই সত্য, যেরকম। এটাই লাস্ট ক্লাসে আমি বুঝাইছি, আজকেও বুঝাইছি। এখন এইখানে কোথায় কোন সমস্যা হয়েছে সেটা বলো। তোমার, শোনো আমি বলি, যখন তোমাকে এগুলো লিখতে দিবে না, তখন তো তুমি আসলে ছক করে করতে পারবা না। ফার্স্ট অফ অল হচ্ছে এটা। কজ তুমি ছক করবা কখন, ম্যাথটা করবা কখন, এটার জন্য তো তোমার 1 মার্ক। আর সেকেন্ডলি তুমি করতেছো ক্যারেট কোচিং, ঠিক আছে? ক্যারেট কোচিং এর মানে ক্যারেট কলেজে অ্যাডমিশন এক্সাম দিবা। সো ওখানে তোমার জায়গা থাকবে না। তোমরা কি জানো যে তোমাদের ক্যারেট কলেজের, আচ্ছা আমি আজকে একটু ক্যারেট কলেজের অ্যাডমিশন এক্সাম নিয়ে একটু বলি। মনে করো পরীক্ষা দিতে গেছো, বসছো, তোমাকে যে প্রশ্ন দিছে, প্রশ্নের মধ্যে এখানে মনে করো তোমার কোশ্চেন, ধরো এখানে কোশ্চেন করছে, এখানে তোমার একটা ফাঁকা জায়গা দেওয়া থাকবে, দেন এখানে তোমার আরেকটা কোশ্চেন থাকবে। মানে তোমার এখানে উত্তরটা লিখতে হবে, এই যে এই জায়গাটা যেটা গ্যাপ আছে, এই জায়গায় তোমার উত্তর লিখতে হবে। তোমার যতটুকু দরকার জায়গা ততটুকুই দেওয়া হবে, এর থেকে বেশিও দেওয়া হবে না, এর থেকে কমও দেওয়া হবে না। তুমি যদি একবার ম্যাথটা করার পরে দেখতেছো তোমার ভুল হয়েছে, দেন তুমি আর করতেই পারবে না, বিকজ তোমার আর জায়গা নেই। খাতা আলাদা করে কিন্তু দেওয়া হয় না। তো এই কারণেই বলতেছি, আমাদের নলেজের থেকে অ্যাকুরেসিটা বেশি। নলেজ কি, অ্যাকুরেসি কি? নলেজ হচ্ছে আমার জ্ঞান। আমি অনেক ম্যাথ করে গেছি, কিন্তু দেখা যায় যে আমি একবারে করতে পারি না, দুইবার করা লাগে বা কাটাকাটি হয়। এগুলো করা যাবে না। অ্যাকুরেসি হচ্ছে সেটাই, যে তুমি যেটা করতেছো সেটাই মানে ঠিক আছে। 100% অ্যাকুরেসি হলে তো খুবই ভালো। সামহাউ দেখা যায় যে একটু ভুল হয়ে যায়, কাটাকাটি করে জায়গা রাখবা আর কি, একটু জায়গা রেখে রেখে করবা, তাহলে দেখতে পারবা যে করতে পারবা। তোমাকে এমন না যে জায়গা দিবেই না, একদম যে কৃপণতা করবে এমনও না। জায়গা থাকবে, বাট লিমিটেড জায়গা থাকবে। তুমি ভুল দেখে ফেলছো, কেটে আবার করতে পারবা না। আবার এমসিকিউ দাগায় ফেলছো, কাটার কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? তো সুজান, তোমার প্রশ্ন যেটা বলতেছো যে স্যার ছক করে আমাদের আসলে শেখানো হয়েছে, তো ছক করে আসলে তুমি পরীক্ষার হলে করতে পারো না, বাট শেখার জন্য তোমাকে শেখানো হবে। তো সেটা আমি আসলে ফার্স্ট ক্লাসে শিখাই দিছি।
স্টিল তোমাকে দেখো এখানে আমি বুঝাই দিচ্ছি, সেটা দেখো যে আমি বলতেছি যে কমা যে ব্যবহারটা করা হবে সেটা হলো 3 2 2, 3 2 2 হিসাবে যখন আমরা দেশীয় পদ্ধতিতে ব্যবহার করব, আর যখন আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে যাবো তখন 3 3 3 করে, ঠিক আছে? সো পিছন থেকে 3 2 2 করে যে চিন্তা করি, এটা হচ্ছে একক, এটা হলো আমার দশক, এটা হলো শতক। সো তিনটা ঘর শেষ, এরপর আমি এটা কমা দিব। তারপরে আমার আছে হচ্ছে দুই, দুই আছে, সেটা হচ্ছে হাজারের জন্য। সো এখানে আমি দুইটা পাচ্ছি, তারপরে আমি এটা কমা দিচ্ছি। তারপরে একটা আছে হলো লক্ষর জন্য, সো দুই ঘর হলো, তারপরে আমি এটা কমা দিচ্ছি। তারপরে আবার তিন শুরু হবে, হুইচ ইজ কোটির জন্য তিন দিয়ে শুরু হবে। সো এখানে যেহেতু তিনটা ঘর আছে, সো আমি এখানে কোনো কমা ব্যবহার করতেছি না, বাট এই ক্ষেত্রে কোটির জন্য আমি পাচ্ছি চারটা ঘর। সো দ্যাট ইজ হোয়াই তিন ঘরের সামনে আমার একটা কমা বসতেছে, যেহেতু আমি 3 2 2 3 2 2 জিনিসটা অ্যাপ্লাই করতেছি। সুজান, এখন কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো আমি বলি, আমার ক্লাসে হচ্ছে কিছু নিয়ম আমি আগের দিন বলে দিয়েছিলাম, তুমি যেহেতু নতুন আবার বলতেছি। যখন কোনো প্রবলেম থাকবে, ভয় পাওয়ার কিছু নাই, হ্যান্ড রেজ করবে, আমি সুযোগ দিব কথা বলার জন্য। ঠিক আছে? বা কোনো কিছু বুঝতেছো না স্যার, এই জায়গায় সমস্যা, এটা একটু বুঝাই দেন। সো বুঝাই দেওয়া হবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে। সো গেল, এটা হচ্ছে 1 নাম্বার, আমি গেলাম। 2 নাম্বারটা আসলে আমাদের ছোটবেলার ম্যাথ। ঠিক আছে, তোমরা যদি কমাটা ব্যবহার করতে পারো ঠিকভাবে, যেহেতু কমার ব্যবহারটা ঠিকভাবে শিখতে পারছো, বানান লেখা তো আসলে কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমরা এগুলো ক্লাস 1 2 এ করে আসছো, বানান লেখা। তারপরেও মনে করো যে যদি তুমি করতে চাও, তখন দেখা যাবে যে এখানে আমি একটু কমা দিয়ে দিব। মানে প্রথমে তো তোমাকে একটা প্রশ্ন তুলতে হবে, এটা কমা দিয়ে দিব। তারপরে আমি লিখবো 45,789, দেন এখানে লিখবো 41,007। তারপরে এখানে যদি আমি কমা দিই, তো এটা লিখবো হচ্ছে 8,91,071। সো এগুলো আমি মনে করি যে তোমরা পারবা। সো এগুলো আমি করে দিচ্ছি না। 3 নাম্বারে আসো, 3 নাম্বারে বলে দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সো আমি একটু কালকের পড়া ধরতে যাচ্ছি রিভিশনের জন্য। আলিনা জান্নাত, কালকে ক্লাস করছিলা, মানে পরশুদিন, সরি। ইয়েস স্যার। আচ্ছা, আমাকে একটু বলো দেখি, সার্থক অঙ্ক কয়টা? 9টা। 9টা। আচ্ছা, আব্দুল্লাহ হাসান মাহমুদ সাদ, তুমি বলো দেখি, সার্থক অঙ্ক 9 কোনটি? নয় সবচেয়ে বড় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক 9 কোনটি? 9 মানে না কোনটি? ও, শূন্য। শূন্য, হ্যাঁ, ভেরি গুড। তোর মানে আমি আবার রিপিট করতেছি, কালকে যেটা বলছি, যে আমাকে যদি বলা হয় যে অঙ্ক কয়টি, আমি বলবো 10টি। সার্থক অঙ্ক কয়টি? 9টি। সো এখানে আমার দেখো সার্থক অঙ্ক কথাটা বলে দেওয়া হয়েছে। তার মানে কি, আমি এখানে সার্থক অঙ্কের স্থানীয় মান বের করব, কারণ শূন্যর স্থানীয় মান আসলে শূন্যই। ঠিক আছে। সো এখন আমি ধরো যে আমি সব থেকে বড় যেটা আছে সেটাই করি। ধরো এটা দেয়া আছে, সো আমি তুলে নিচ্ছি 3-এর ঝ। এগুলো আসলে করে আসছো তোমরা, তারপর আমি করে যাচ্ছি, সমস্যা নাই। 10 5 7 8 0 9 2 3 0 0 4। তার মানে এখানে সার্থক অঙ্ক যদি আমি চিন্তা করি কোনগুলো, একটা হলো 1, একটা হলো 5, একটা হলো 7, একটা হলো 8, একটা হলো 9 2 3 4, শূন্যগুলো বাদ যাবে। তাহলে আমি এখানে এইভাবে লিখবো যে 4 যেহেতু আমার একক স্থানে আছে, তার মানে এটার স্থানীয় মান হলো 4, মানে 1 দিয়ে গুণ হবে। 3 যেহেতু আমার হাজারে আছে, তো 3 দিয়ে হাজার গুণ হবে, হয়ে 3,000। ঠিক আছে, এখানে কমা ব্যবহার করতেই হবে এমন কোনো বিষয় না। যদি মনে হয় যে স্যার কমা ব্যবহার করে আমরা শিওর হওয়ার জন্য আমরা কমা ব্যবহার করতে চাই, তাহলে কমা ব্যবহার করতে পারো, প্রবলেম নেই। সো এখানে হচ্ছে 2 যেহেতু আমার 10,000-এ আছে, সো এটা হবে 10,000। 20,000 হচ্ছে। আচ্ছা, আরো একটা জিনিস, তোমরা এখানে কমা ব্যবহার করতে পারো, সো দ্যাট তোমাকে বারবার গুনতে না হয়। দেন হচ্ছে এখানে 3 হলো 2 2, আবার এখানে 3 ঘর হওয়ার পর এটা। ঠিক আছে, আচ্ছা দেখো। সো এখন 9 আছে হচ্ছে আমার লাখে। সো 9 গুণন 1 লাখ, সেটা হচ্ছে 9 লাখ। আচ্ছা, এরপরে আমি শূন্যর কোনো কাজ করব না, 8-এ আসবো। 8 হচ্ছে আমার কোটিতে আছে। সো 8 গুণন 1 কোটি। সো এটা কোটি, লাখ, হাজার। সো এটা ইকুয়ালস টু হবে 8 কোটি। সো এরপরে আসছে সাথে 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 আমার 10 কোটি হবে, গুণ 10 কোটি ইকুয়ালস টু, এটা আসবে, আমি আর লিখতেছি না। 5-এর ক্ষেত্রে হবে আমার 100 কোটি। আর এই এই একের সাথে হবে আমার 10,000 কোটি। ঠিক আছে। সো আই হোপ তোমরা এটা পারবা, পারবা না? কিভাবে করতে হবে? কেউ জি আছে যে স্যার। স্যার পারবো না, বুঝি নাই?
ওকে, সো এগুলো আসলে সিম্পল জিনিস। অ্যান্ড টু বি অনেস্ট, এখান থেকে কোনো পরীক্ষায় আসে না ক্যারেট কলেজের পরীক্ষায়, যেহেতু আমরা ক্যারেট কলেজের অ্যাডমিশন করতেছি। সো ক্যারেট কলেজের অ্যাডমিশনে আসে না। স্কুলের পরীক্ষা যদি চিন্তা করো তাহলে আসে, এমসিকিউতে আসে। বাট যদি তোমাকে মানে বলে এইভাবে যে এখানে একের স্থানীয় মান নির্ণয় করো, মানে এই যে সংখ্যাটা আছে এখানে একের স্থানীয় মান নির্ণয় করো, তখন তোমাকে দেখা যাবে যে 10,000 কোটি দেওয়া থাকবে। তারপর দেখা যাবে যে হচ্ছে 1,000 কোটি দেওয়া আছে, আবার দেওয়া আছে 100 কোটি, আবার মনে করো দেওয়া আছে 10 কোটি। উত্তর কোনটা হবে? 10,000 কোটি। অথবা দেখা যাবে যে 1,00,000 কোটিও দিয়ে রাখতে পারে। তো তোমাকে গুনতে হবে, অথবা পারলে প্রশ্নের মধ্যে কমা বসাবা বা খাতার মধ্যে কমা বসায় দেখবা যে কতটুকু হচ্ছে, সেই অনুযায়ী করে ফেলবা। ইজি, এটা পারবা। সো 4 নাম্বারে আসি। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। সো আজকে কারা কারা নতুন আসছো একটু হ্যান্ড রেজ করো তো, তাহলে আমার জন্য সুবিধা হবে। নতুন বলতে আগের ক্লাসটা করো নাই আমার। হ্যান্ড রেজ করো। আচ্ছা, হাসিবুল, সুজান তো বলছে, আর কে আছে? আচ্ছা, আর কেউ নাই। সো হাসিবুল বলো তো ভাইয়া, যে হচ্ছে আহ বৃহত্তম অঙ্ক কোনটা? স্যার 9। আর ক্ষুদ্রতম অঙ্ক? স্যার 1। ক্ষুদ্রতম অঙ্ক বলছি। ক্ষুদ্রতম অঙ্ক, অঙ্ক শূন্য শূন্য। শূন্য। শূন্য, হ্যাঁ। তোমাকে যদি বলা হয় ক্ষুদ্রতম সার্থক অঙ্ক? ক্ষুদ্রতম সার্থক 1। হ্যাঁ, তখন হবে 1। আচ্ছা, তো এই জিনিসটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করব। লাস্ট ডেতে আমি অলরেডি বলছি যে ক্ষুদ্র, সরি, বৃহত্তম 9 অঙ্কের যদি সংখ্যা লিখতে হয় তখন আমি লিখতে পারি 9। 9 অঙ্কের তো, সো 9টা 9 হবে। সো 3, 6, 7, 8, 9, এটা একটা উত্তর হবে। আর ক্ষুদ্রতমটা হবে, প্রথমে একটা 1 হবে, বাকি সবগুলো শূন্য হবে। সো কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? যদি চাও কমা দিয়ে দিতে পারবা, কোনো সমস্যা নাই। নো স্যার। ওকে, সো গেল। এরপরে 5 নাম্বারে বলছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সো এটা আমি অলরেডি একবার করাইছি এক্সাম্পলে। তোমরা 5-এর খটা করো তো সবাই, 5-এর খটা সবাই করো, করে চ্যাট বক্সে দিয়ে দাও। চাঁদ, ঠিক আছে। আলিনা জান্নাত তো আগেরটা দেখতে পাচ্ছি। আচ্ছা, না ঠিক আছে। 9, 8, হ্যাঁ ঠিক আছে। আরেকটা দাও, একটা অ্যান্সার কেন, জাস্ট আরেকটা অ্যান্সার করি। আর সাবিরুল আহমেদ জাস্ট একটা অ্যান্সার দিয়েছে, দুটা অ্যান্সার দাও, দুটা অ্যান্সার চাইছি। হ্যাঁ, বিক্রম ঠিক আছে। ইয়াফি ঠিক আছে। স্যার হ্যাঁ, আবরার। স্যার আবরার কি ঠিক আছে? হ্যাঁ, দেখতেছি তো আমি, মানে একটু সময় নিতে দেওয়া, সবারটা তো আমি একবারে দেখতে পারবো না, একটু ওয়েট করো, আমি তো পড়তেছি। ঠিক আছে আবরার, তোমারটা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমি করে দিই, ঠিক আছে। যারা যারা পারো নাই তাদের উদ্দেশ্যে আমি করে দিচ্ছি। সো আমরা 5 নাম্বারে যদি করি, আচ্ছা এর খ, খ করলে ক এমনি পারবা, ঠিক আছে। সো আমরা যদি দেখি, আচ্ছা আরেকজন দিছে, বিক্রম, ঠিক আছে তোমারটা। আলিনা জান্নাত, ঠিক আছে। ঠিক, এখন দেখো যে 4, 0, 5, স্যার 3, জি বলো। স্যার আমারটা গ্রুপে দিছি লিখে। ও আচ্ছা, তাহলে দাঁড়াও, দেখি আমি। ঠিক আছে, ভেরি গুড।
তো দেখো আমরা এই জিনিসটাকে কিভাবে করতে পারি, করতে পারি হচ্ছে, দেখো আমার এখানে যে সংখ্যাগুলো আছে, সো ঊর্ধ্বক্রমে আর অধক্রমে আছে। ঊর্ধ্বক্রম আর অধক্রম বোঝো? স্যার ঊর্ধ্বক্রম আর অধক্রম। ঊর্ধ্বক্রম মানে স্যার বড় থেকে ছোট, আর অধক্রম মানে ছোট থেকে বড়। আচ্ছা, ওর সাথে কি সবাই একমত? নো স্যার। স্যার। আচ্ছা, সবাই দ্বিমত? স্যার আমি আচ্ছা, বলি। হ্যাঁ বলো বলো। স্যার ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর আর অধক্রম মানে বড় থেকে ছোট। হ্যাঁ, আচ্ছা, আমরা ঊর্ধ্ব ঊর্ধ্ব মানে জানি যে উপরে যাওয়া, জানি না? যে মনে করো যদি সিঁড়িতে উঠি তখন বলি যে আমরা ঊর্ধ্বে যাচ্ছি, ঠিক আছে? বলা হয় না? বলা হয়তো। সো ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এরকম তো শুনছো। তো যাই হোক, ঊর্ধ্ব মানে হচ্ছে উপরে। সো ছোট থেকে আমরা উপরে যাচ্ছি, বড়তে যাচ্ছি। তো এরপরে হচ্ছে অধ মানে হচ্ছে উপর থেকে নিচে আসতেছি। সো ঊর্ধ্বক্রমে যদি আমি সাজাই, মানে ছোট থেকে যদি বড়তে সাজাই, তাহলে আমি পাবো হলো ক্ষুদ্রতম সংখ্যা। আর অধক্রমে সাজাইলে আমি পাবো হলো বৃহত্তম সংখ্যা। আচ্ছা, আমি যদি অধক্রমে অঙ্কগুলো সাজিয়ে পাই হচ্ছে আমার নয়, নয়ের থেকে ছোট হইলো আমার আট, আটের থেকে ছোট হলো সাত, সাতের থেকে ছোট পাঁচ, পাঁচের থেকে ছোট চার, চারের থেকে ছোট হলো তিন, তিনের থেকে ছোট হলো শূন্য। তাহলে বৃহত্তম সংখ্যা আমি বলতে পারি, বৃহত্তম সংখ্যা হবে আমার নয়, আট, সাত, পাঁচ, চার, তিন, শূন্য। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি ঊর্ধ্বক্রমে যাই, আচ্ছা এখানে একটা বফলা আছে না? বফলা কি আছে? আমি একটু কনফিউজ হয়ে গেলাম। হ্যাঁ, ঠিক আছে মনে হয় বানানটা। আচ্ছা, ঊর্ধ্বক্রমে অঙ্কগুলো সাজিয়ে পাই, এভাবে তোমাদের কিন্তু কথায় লিখতে হবে, কারণ হচ্ছে এগুলো তোমাদের দেখা যাবে যে এক মার্কের আসবে না। যদি এক মার্কের আসে তাহলে কথা লিখবে না, যদি মোর দেন ওয়ান মার্কস হয় তখন অবশ্যই লিখতে হবে। আর যেটা বলতেছি, ক্যারেক্টার অ্যাডমিশনে দেখা যাবে প্রশ্ন দিছে, প্রশ্ন দেওয়ার পরে জায়গা দেখে বুঝবা। যে আমার যদি দেখা গেছে যে দুই লাইনের জায়গা দিছে, তাহলে তুমি লিখবা বৃহত্তম সংখ্যা সমান সমান এটা, আর ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান এটা। আর যদি দেখো যে এরকম বড় করে লেখার জায়গা দিছে, তখন তুমি বুঝতে পারবা যে হচ্ছে আমাকে বড় করে লিখতে হবে। বুঝা গেছে? শূন্য থেকে তিন বড়, তার থেকে চার বড়, তার থেকে বড় হলো পাঁচ, তার থেকে বড় সাত, তার থেকে বড় আট, তার থেকে বড় নয়। এখন আমরা জানি যে এই জিনিসটা যেটা আছে, এখন যদি আমি ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে যাই, আমরা বৃহত্তম সংখ্যায় যেমন যে অঙ্কগুলো যেভাবে সিরিয়ালি লিখছিলাম ওভাবে লিখতে পারতেছিলাম, এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের তিনটা আসবে সামনে, বাকিগুলো সব সব নিচের জায়গায় থাকবে। সরি, সরি। সো দেখো, তিন কেন সামনে দিছি? আমি আগের দিনই বলছিলাম যে শূন্য যদি আগে থাকে, ধরো যদি আমি শূন্য, তিন, চার, পাঁচ, সাত, আট, নয় লিখতাম, এইটার ভ্যালু আর তিন, চার, পাঁচ, সাত, আট, নয় এটার ভ্যালু একই রকম। কিন্তু আমাদেরকে তো সাত অঙ্কের করতে হবে। যেহেতু সাত অঙ্কের করতে হবে, আমি দেখতে পাচ্ছি এটা ছয় অঙ্কের আছে। তার মানে কি, আমার নিশ্চয়ই একটা অঙ্ক মিস গেছে। সেটা কোনটা গেছে? শূন্যটা, কারণ শূন্য সামনে থাকাও যা, না থাকাও তা। সো এই কারণে তিনটা জাস্ট সামনে চলে আসছে। সো এটা এই কারণে এটা হবে না, এটা হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আমি লিখতে পারতেছি 73,455 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। তো বিপরীতভাবে সাজালে মানে পিছন থেকে যদি আমি সাজাই, তাহলে আমি এখানে লিখতে পারি হলো পাঁচ, পাঁচ, চার, তিন, সাত। এখন এটাকে জাস্ট কথা লিখতে হবে, সিম্পল জিনিস, তো এটা আমি আর করে দিলাম না। আচ্ছা, এখন আমরা আসতেছি, যেহেতু আমাদের 1.1 শেষ, আমরা 1.2-তে আসতেছি। বলছি যে হচ্ছে মৌলিক ও যৌগিক সংখ্যা। পড়ার আগে বইয়ে কি দেওয়া আছে তার আগে আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। বলবা হচ্ছে উম, ইয়াফি, শুনতে পাচ্ছ ভাই আমার কথা? ইয়াফি, ইয়েস স্যার। হ্যাঁ ভাইয়া বলো তো দেখি তুমি, মৌলিক সংখ্যা কাকে বলে? স্যার মৌলিক সংখ্যা হুম।
স্যার আমি পারবো। আচ্ছা, পারলে সমস্যা না, আগে ওকে একটু সুযোগ দাও। ওকে ঘাবড়ানোর তো দরকার নেই, ওকে একটু সুযোগ দাও। স্যার বলতে পারছি না। আচ্ছা, তাহলে আবরার তুমি বলো তো সবাইকে, দেখি তোমারটা ঠিক হয় নাকি। যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। হ্যাঁ, আর যৌগিক সংখ্যা? যেসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে আচ্ছা, যৌগিক তাকে সংখ্যা বলে। যৌগিক সংখ্যা বলে, হ্যাঁ। সো ও যেটা বললো বেসিক্যালি ওটাই। এখন আমি এক্সাম্পলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। দেখো, আমি যদি বলি যে, এটাকে আন্ডারলাইন করে দিই, ধরো আমি বলতেছি 5। 5-এর যদি এখন আমরা গুণনীয়ক বের করতে চাই, তোমরা গুণনীয়ক আর গুণিতক তো সবাই জানি। গুণিতক হলো, মনে করো যদি আমি বলি 5-এর গুণিতক কি, 5-এর গুণিতক হচ্ছে 5, 10। নূর ভাই একটু মিউট করো। আচ্ছা, 5, 10, 15, 20 এগুলো হলো 5-এর গুণিতক। আর 5-এর গুণনীয়ক যদি কেউ বের করতে যায়, তখন এইভাবে লেখা লাগে যে 1 গুণন 5। আর এটা যদি ধরো যে আমি 15 গুণনীয়ক বের করতে যাব, তাহলে 1 গুণন 15, 3 গুণন 5, এভাবে আমরা বের করি গুণনীয়কগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো যে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 5-এর ক্ষেত্রে যে আমার যে গুণনীয়কগুলো আছে সেটা হলো 1 এবং 5। বাট এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার 1 15 আছে, আবার 3 5ও আছে। সো নিশ্চয়ই এই দুটার মধ্যে পার্থক্য আছে। সো আমি বলতেছি এটা হলো মৌলিক সংখ্যা, আর এটা বলতেছি যৌগিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা আর কেন যৌগিক সংখ্যা? কারণ মৌলিক সংখ্যার গুণনীয়ক সবসময় ওই সংখ্যাটাই, মানে 5-এর গুণনীয়ক শুধুমাত্র 5 এবং 1 হবে। প্রত্যেকটা সংখ্যারই গুণনীয়ক হচ্ছে 1। পৃথিবীতে যত সংখ্যাই আছে, ইভেন একেরও গুণনীয়ক 1। সো পৃথিবীতে যত সংখ্যাই আছে, প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক থাকবে 1, এটা তো মাস্ট। এর পাশাপাশি ওই সংখ্যাটাই যদি গুণনীয়ক হয়, তাহলে আমি বলবো সেটাকে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি গুণনীয়ক হয়ে থাকে, তাহলে ওই সংখ্যাটাকে আমরা বলি যৌগিক সংখ্যা। ঠিক আছে? সো তোমাদেরকে যদি বলা হয় যে মৌলিক সংখ্যা কি, যৌগিক সংখ্যা কি, তোমরা কি লিখতে পারবা? ইয়েস ইয়েস। স্যার। ইয়েস আচ্ছা, স্যার। তারপরেও আমি তোমাদেরকে সংজ্ঞাটা লিখে দিচ্ছি। মৌলিক, যেই সংখ্যাকে বা যেই সংখ্যার গুণনীয়ক, তাও বলতে পারবা যে যেই সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নেই বা অন্য কোনো সংখ্যা হয় না, তাকে মৌলিক সংখ্যা বলে। আর যদি বলে যে যেই সংখ্যাকে 1 ও সরি ওই সংখ্যা ছাড়া ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে? আর যৌগিক হচ্ছে যায়। আমি আর যৌগিকটা লিখে দিলাম না, জাস্ট যাই হবে, আমি এখানে শর্টে লিখে দিলাম। ঠিক আছে, কারণ আমাদেরকে অনেক কিছু কাভার করতে হবে, সময় অত নাই। যাই, তোমরা এটা লিখে দিবা। ঠিক আছে? পারবা না লিখে নিতে? আচ্ছা, সো মৌলিক গেল, যৌগিক গেল। আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। দেখো, 2 এর হলো গুণনীয়ক হলো 1 আর 2। 5, 5-এর হলো গুণনীয়ক 1 আর 5। 13, 13-র গুণনীয়ক হচ্ছে 1 আর 13। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, দুটা প্রশ্ন করব। সো প্রশ্ন করার আগেই আমি বলতে যাচ্ছি কে উত্তর দিতে চাও। প্রশ্নটা পরে করবো। কে উত্তর দিতে চাও সে হ্যান্ড রেজ করো। চ্যালেঞ্জ কে নিতে চাও আগে বলো দেখি। আচ্ছা, ইভা, ইভা আগে হ্যান্ড রেজ করছে, বাকিরা একটু লেট করছো। বাকিদেরকে আমি পরে প্রশ্নটা করবো, সমস্যা নেই। ইভা তুমি বলো। ইভা, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, তোমাকে যদি এখন আমি বলি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম স্যার 1। আচ্ছা, সবাই কি ওর সাথে একমত?
নো স্যার। নো স্যার। আচ্ছা, নো। নো স্যার। আচ্ছা, আচ্ছা, তাহলে আবরার তুমি বলো তো দেখি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? স্যার 2। 2। আচ্ছা, এক না কেন? অনেকের মাথায় এই প্রশ্ন থাকতে পারে বলবো যে এক। আচ্ছা, বলবা, যে বলে যাও, কি বলে যাও, স্যার, এক হাবিবুল বিশেষ বলো। সংখ্যা। এক স্যার, এক হলো বিশেষ বিশেষ সংখ্যা, হ্যাঁ, সংখ্যা বিশেষ হলো। সংখ্যা। আচ্ছা, এখন 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 এক কথা হচ্ছে এক কৃত্রিম এক এক যদি মৌলিক সংখ্যা না হয় তাহলে কি এক কি যৌগিক সংখ্যা? নো স্যার। না হ্যাঁ, স্যার, নো ওটা স্যার। বিশেষ সংখ্যা স্যার। হ্যাঁ, এটা বিশেষ সংখ্যা, বা এক মৌলিকও না, এক যৌগিকও না। ঠিক আছে। সো যৌগিক। এক এক যেহেতু মৌলিকও না যৌগিকও না, তাহলে একের পরে আছে 2। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, সেটা হবে আমার 2। ক্ষুদ্র, আরে আজকে বানান অনেকগুলো ভুল লিখতেছে। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। আচ্ছা, তোমাদেরকে, আচ্ছা এখন সবাই হ্যান্ড ডাউন করো আবারও। আচ্ছা, আমি ডাউন করে দিচ্ছি, সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন করবো, এখন কি উত্তর দিতে চাও বলো? ওকে। সো আলিনা জান্নাত, তুমি বলো যে হচ্ছে বৃহত্তম এক অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি? 7। ওকে। সো ঠিক আছে, ওর আনসারটা কেন? খেয়াল করে দেখো, এক অঙ্ক, এক অঙ্ক মানে আমরা জানি যে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হলো এক অঙ্কের। সো এখন মনে করো ওখানকার মধ্যে যদি আমি চিন্তা করি যে আমার এক অঙ্কের মৌলিক সংখ্যাগুলো কি কি, সেটা হলো 2 3 5 7। এগুলো হলো মৌলিক সংখ্যা, অ্যান্ড এর মধ্যে থেকে 7টা হইলো বৃহত্তম। সো বৃহত্তম এক অঙ্কের মৌলিক সংখ্যা। এখন আরেকজনকে ধরি দেখি। আচ্ছা, সাদ, তুমি বলো ভাইয়া যে যৌগিক সংখ্যা, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটা? আর 4। 4। কারণ কি? এক আমি বলতেছি যে আমার মৌলিকও না যৌগিকও না, বিশেষ সংখ্যা। 2 হলো আমার মৌলিক সংখ্যা। 3ও আমার মৌলিক সংখ্যা, তারপরে এবার আসছে 4। তাহলে 4 হইলো আমার ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হলো 4। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে এক অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটা, বলতে পারবো না আমরা? জি স্যার। হ্যাঁ, কি জি হবে বলো তো? স্যার। 9। 9। ঠিক আছে। এখন তোমাদেরকে এখন আরেকটা প্রশ্ন, সেটা হলো যে দুই অঙ্কের দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা? 13। 11। 11। 11। 11। 11। স্যার, হ্যাঁ। সো সো এইটাও লিখে রাখো যে দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। 11। আমি এগুলো লিখে দিচ্ছি, এগুলো একটু মনে রাখবা, কারণ ট্রিকি কোশ্চেন করে। ক্ষুদ্রতম, সরি, ক্ষুদ্রতম তো না, বৃহত্তম হবে। বৃহত্তম এক অঙ্কের যৌগিক সংখ্যা লিখলাম না, আমি একবারে শর্টে লিখে দিচ্ছি, সেটা হলো 8। ঠিক, সরি 8 না, সরি 9। তারপরে আমি যদি বলি ক্ষুদ্রতম দুই অঙ্কের যৌগিক সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে। আমি যদি এখন বলি বৃহত্তম দুই অঙ্কের যৌগিক সংখ্যা, সেটা হলো 99। ঠিক আছে। আবার কোনটা বাদ দিয়েছে? হ্যাঁ, তারপরে আহ, ক্ষুদ্রতম দুই অঙ্কের মৌলিক হচ্ছে 11। আর বৃহত্তম দুই অঙ্কের মৌলিক হচ্ছে 97। ঠিক আছে। সো এগুলো একটু মনে রাখবা, পরীক্ষা আসতে পারে। আচ্ছা, আমি তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি
চার অঙ্কের ক্ষুদ্রতম, 4 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি? স্যার 1000। 1001। 1000। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা, সেটাই হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা। বুঝা গেছে? আবার 3 অঙ্কের ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা যদি বলা হয় সেটা হলো 100। 100। 100। সো যাই হোক, আমি মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার করতে পারছি কোশ্চেন গুলো কি টাইপের আসতে পারে। এগুলো একটু মনে রাখবো আমরা। আর একটা জিনিস মনে রাখবা, তোমাদেরকে আমি হোম টাস্ক দিব এখন, HW। ঠিক আছে, আজকে আর পড়াবো না কিছু। দেখো, HW তোমাদের জন্য এটা হইলো যে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এবং কি কি। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা এটা বের করবা, বের করার পরে সেটা লিখবা। এটা এটা বইয়ে নাই, এই কারণে আমি তোমাদেরকে বেশি করে এই টাস্কটা দিলাম, কারণ বইয়ের গুলো তো তোমরা এমনি করবা, সমস্যা নাই, বাট স্টিল এগুলো করবা। কারণ কি কি বের করবা, করার পরে আরেকটা কাজ করবা পাশাপাশি, সেটা হলো, এটা আমি মুখে বলতেছি, লিখে দিচ্ছি না। আরেকটা কাজ সেটা হলো, তোমরা হলো সেটাকে মনে করো যে 1 থেকে 10-এর মধ্যে 4টা আছে, তারপরে 11 থেকে 20-এর মধ্যে 4টা আছে, এভাবে মনে মুখস্থ করবা। বুঝা গেছে? কি কি তো বের করবাই, 4টা আছে এবং 4টা কি কি সেগুলো মুখস্থ করবা, কারণ এটা দরকার আছে। পরীক্ষার সময় এরকম দিয়ে দেয় যে আহ, ধরো যে আমি বলতেছি যে 25 থেকে 36-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, যে কোনো একটা নাম্বার হুট করে দিয়ে দিল, 25 থেকে 36-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে, কে বলতে পারবা? 25 থেকে 36 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, কে বলতে পারবা? আহ আবরার। স্যার, ক্লাসের নোটটা কি দেয়া হবে? ক্লাসের নোট কি আগেরটা দিছি, পাও নাই? জি স্যার, পাইছি। এটা কি দেয়া হবে? তাহলে আগেরটা যদি দিয়ে থাকে তাহলে এটা কেন দিব না? প্রতিদিন এটা প্রতিদিন দিব ওকে বলছি তো। স্যার। আচ্ছা, হ্যাঁ বলো, কে বলতে পারবা? প্রশ্ন করছি, বলছি যে 25 থেকে 36-এর স্যার, মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। হ্যাঁ, স্যার আসিফুল। বলবো? হ্যাঁ, বলো বলো। স্যার স্যার 2টি। কি কি? স্যার 29 আর 31। 4টি আছে। সাবিরুল, তুমি বলো 4টি কি কি? স্যার 4টি, স্যার 27, স্যার 27, 31, 27, 29, 31 আর 35। আচ্ছা, 9 আর 3 গুণ করলে কত হয়? 27। সাবিরুল না, সাবিরুল বলো, 9 আর 3 গুণ করলে কত হয়? স্যার 27। তাহলে 9ও আছে, 3ও আছে, 1ও আছে, 27 আছে, ওটা কি মৌলিক সংখ্যা? না স্যার। আচ্ছা, 7 আর 5 গুণ করলে কত হয়? স্যার 35। হ্যাঁ, তাহলে ওটা মৌলিক সংখ্যা না। ও প্রথমে যে উত্তর দিছে, মেবি হাসিবুল দিছো তাই না? হাসিবুল যে Yes, উত্তর sir. দিছে সেটা ঠিক আছে, 29 এবং 31। তো যাই হোক, দেখছো 25 এবং 36, আমি হুট করে যদি এখন আমি বলে দিই একটা, যে কোনো একটা নাম্বার, ধরো যে বলতেছি যে 14 থেকে 36 যখন দিয়ে দিলাম, আবারও মনে করি আরো বাড়াই দিছি, তখন দেখা যাবে যে এগুলো আমাকে কাউন্ট করতে হবে। তো এই কারণে আমি তোমাদেরকে বলতেছি যে 1 থেকে 100-তে কয়টা মৌলিক সংখ্যা আছে এবং কি কি আছে, এবং 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, এগুলো একটু মুখস্থ করবা। ঠিক আছে? বেসিক্যালি কি কি মুখস্থ করলেই তুমি এমনিতেই পারবা। কেন মুখস্থ করতে বলতেছি? কারণ আমি তো চাইলে ওগুলো বের করতে পারবো, ঠিক আছে, বাট আমাকে পরীক্ষার মধ্যে সময় বাঁচাতে হবে। ক্যারেক্টারাইজের মধ্যে সব থেকে বড় ব্যারিয়ার হচ্ছে সময়। ব্যারিয়ার মানে হচ্ছে তোমার বাধা। সব থেকে বড় বাধা হচ্ছে তোমার সময়। কেন? কারণ হচ্ছে, আচ্ছা আজকে আর কিছু পড়াবো না, সমস্যা নাই। কারণ হচ্ছে, একটা ম্যাথ তুমি 10 মিনিটও করতে পারবে, একটা ম্যাথ তুমি 5 মিনিটও করতে পারবে, একটা ম্যাথ তুমি 2 মিনিটও করতে পারবা। তোমার টার্গেট থাকবে 2 মিনিটে করার, এবং তুমি একবার যেতে করতে পারো, কাটাকাটি যেতে না হয়। কাটাকাটি করলে তোমার জায়গা নষ্ট হবে, সময় নষ্ট হবে, তো হইলই। আর সেকেন্ডলি হচ্ছে, তোমার ওখানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক কিছু করা লাগে। তোমার সাবজেক্টও থাকে 4টা, জিকের মধ্যেও আবার 3 রকমের সাবজেক্ট, প্লাস হলো আবার আহ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল এগুলোও থাকে।
আর হচ্ছে ম্যাথ তো ম্যাথই, বাংলা ইংলিশ এগুলো আবার আছে। তো সব মিলে আসলে সময়টা আমাদের অনেক বেশি দরকার পড়ে, হ্যাঁ, মানে অনেক বেশি সমস্যা করে আর কি। সো পরীক্ষাগুলো যেগুলোতে হবে সেগুলোতে তোমরা অবশ্যই সময় ধরে করবা। অন্যান্য অনলাইন কোচিং যেগুলোতে থাকে সেগুলোতে আসলে সময় অত বেশি ইয়ে করে না, দেখা যায় যে বলে যে হচ্ছে আজকের দিন কালকের দিন বা 2 দিন সময় দেয়, এরকম আসলে হওয়া উচিত না। আমাদের এখানে এরকম নিয়ম যে 3 ঘন্টা, মানে 3 ঘন্টার মধ্যে আনসার দিতে হবে, ঠিক আছে, যদি 3 ঘন্টা পরীক্ষা হয়ে থাকে। সো এইটাই করবা তোমরা, সময়টা সময় করবা, যতটুকুই হবে ততটুকুই জমা দিতে পারবা, ঠিক আছে, সময় নষ্ট করবা না, পরে বলবা না যে স্যার আমি দিতে পারি নাই বা সময় পাইনি। এগুলো করা যাবে না, কারণ তুমি এখন থেকে সময় নেওয়া প্র্যাকটিস করলে দেখতে পারবা যে তাতেই হবে। আমি যদি আমার কথাই বলি, আমার বই আমি শেষ করে ফেলছিলাম হলো মোটামুটি মে জুনে। হ্যাঁ, মে জুনে করার পরে আমি এই বই, আমার ক্লাস 6-এর বই, আমাদের বই যেটা সেটাই তোমাদের বই এখন, ঠিক আছে, কোনো চেঞ্জই হয় নাই। সো এই বই হচ্ছে আমি মোটামুটি বলতে পারো যে 20 থেকে 30 বার হচ্ছে রিভিশনই দিছি খালি। সো কি পরিমাণ টাফ এই ইয়েটা বুঝতেই পারতেছো, জার্নিটা, ক্যাট কলেজের জার্নিটা আসলে অনেক বেশি টাফ। ক্যাট কলেজ অ্যাডমিশন জার্নিটা টাফ বলতে কি, এনজয় যদি করতে চাও এনজয় করতে পারবে। হ্যাঁ, আমি আসলে অনেক এনজয়মেন্টের মাধ্যমেই করছি, কারণ আমি খুব মানে খুবই ইচ্ছা ছিল আসলে ক্যাট কলেজে পড়ার। সো দ্যাটস ওয়াই আসলে ওটা প্রেশার নেই নেই, ভালোভাবে পড়ছি, দেখা গেছে যে ইজি হয়েছে। তোমাদের সবথেকে বেশি প্রেশার লাগবে হলো ম্যাথ করতে গেলে। আর বাংলার ক্ষেত্রে দেখা যাবে যে ব্যাকরণগুলো খুব সহজে, মানে যারা ব্যাকরণে ভালো তারা তো ভালোই। তোমাদের সমস্যা হবে, যেমন আমার সমস্যা হয়তো আমি ফেস করতাম হলো তোমার কবি পরিচিতি, তারপরে হচ্ছে ইয়ে পরিচিতিগুলো যেগুলো আছে ওদের লেখার ইয়েগুলো, ওগুলো আমার মুখস্থ ছিল। বাট থিং ইজ, এগুলো মুখস্থ করা আমার প্যারা, মানে আমি একটু মুখস্থ করতে অপছন্দ করতাম, ঠিক আছে, এই কারণে আমার একটু প্যারা লাগতো। সো বাংলার জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে ওগুলো একটু টাফ লাগতে পারে। আর ইংলিশের ক্ষেত্রে আসলে গ্রামার আসলে সহজই। আর তাছাড়া আমি ইংলিশ ভার্সনে ছিলাম, তো এই কারণে আসলে আমার জন্য ইংলিশ বেশি সহজ ছিল, বাংলাটা একটু কঠিন ছিল। বাট তারপরেও দেখা গেছে যে আমি যখন পরীক্ষাগুলো দিতাম, আমাদের সময় 200 মার্কের পরীক্ষা হতো, তো তো আমি দেখতাম বাংলায় পাইতাম হচ্ছে 40-এর মধ্যে 36, 37, 35 এরকম পাইতাম। বুঝা গেছে, মানে বাংলা যদিও টাফ ছিল, বাট এগুলো হচ্ছে ইজি। মানে তুমি যদি ভালো মতো পড়তে পারো একবার, দেখবা যে একই জিনিস রিপিট হচ্ছে। কিন্তু ম্যাথটা সমস্যা হয় যে তুমি যেটা পড়ে গেছো হয়তো বা ওরকম না দিলেও ঘুরায় দেয়। বাট বাংলা আসলে ওরকম ঘুরানোর সুযোগ নেই, ইংলিশে ওরকম ঘুরানোর সুযোগ নেই, কজ ওগুলো তো একটা নিয়মের মধ্যে পড়ে আসতেছো। বাট ম্যাথ আসলে তোমার প্রচুর নিয়ম থাকে, সেই নিয়মগুলো তুমি অ্যাপ্লাই করতে হবে। সো এই কারণে বলতেছি ম্যাথটা একটু ভালো মতো দেখো, ম্যাথটাই আসলে টাফ হয়। তোমাদের যদি সিনিয়র ভাইরা স্কুলের যারা ক্যাট কলেজে অ্যাডমিশন দিয়েছে ওদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো যে সবথেকে কঠিন কোনটা হয়েছিল, দেখবো বললো যে ম্যাথ, ঠিক আছে, ম্যাথ একটু টাফই হয়। আচ্ছা, ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকিও, নেক্সট সপ্তাহে দেখা হবে। কজ হচ্ছে এরপরে রবিবারে ক্লাস হবে একবারই। সো রবিবার ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে। ভালো থাকিও, আল্লাহ হাফিজ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।